সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজহারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি সার্বিক অর্থনীতির সংস্কার। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট দুজন ব্যবসায়ী, মীর নাসির হোসেন, সাবেক সভাপতি এফবিসিসিআই। আমরা আমাদের মাঝে পেয়েছি মোহাম্মদ হাতেম, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট বিকেএমইএ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি বেশ কিছু পরিবর্তন এসেছে বাংলাদেশে, এবং এই পরিবর্তনের পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের যারা ব্যবসায়ী আছেন তারাও অনেক অর্থনৈতিক সংকটের মোকাবেলা করছেন এবং সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। তো আমরা একটু জানতে চাই যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এত বড় একটা বিপ্লব হয়ে গেল, যেটা ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাস, কেন পৃথিবীর ইতিহাসে এরকম অভূতপূর্ণ ঘটনা হয়েছে বলে আমার জানা নেই। আমার জীবদ্দশায় আমি 2-3টা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম ওতপ্রোতভাবে। তার যে ব্যাপ্তি ছিল তার থেকে এটা অনেক বড় ব্যাপ্তি। সেজন্য ছাত্ররা ধন্যবাদ পাওয়ার যোগ্য। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা দরকার। এখন যে জিনিসটা হয়েছে, এইটা শুধু একটা ছাত্র আন্দোলন বা সরকার হাঁটানো আন্দোলন, এটা একটা বিপ্লব। কি জন্যে? রাষ্ট্রের যে দুর্বলতাগুলি সৃষ্টি হয়েছিল বিভিন্ন সময়, সেটা মেরামত করার একটা প্রচেষ্টা। এমনি সময় কি পট পরিবর্তন হয়ে যায়। আমরা 90-তে দেখেছি, পরবর্তীতে আপনার 2006-7 দেখেছি। এটা জাস্ট পট পরিবর্তন হয়। কিন্তু এইটা যেটা হয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, দেশের রন্ধ্রে রন্ধ্রে যে সমস্যাগুলি দীর্ঘদিন ধরে হয়ে আসছে, প্রতিষ্ঠানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন আইন কানুনের ব্যত্যয় ঘটেছে, ইনস্টিটিউশন বিশেষ করে যেগুলি সাংবিধানিক ইনস্টিটিউশন, সেগুলি কিন্তু ঠিকমতো কাজ করতে পারেনি। যার জন্যে আমাদের উদীয়মান অর্থনীতি আমরা আরও এগিয়ে যেতে পারিনি। যে পর্যায়ে, কাঙ্ক্ষিত পর্যায়ে যাওয়ার জন্য পারতাম, সেটা পারিনি। কারণ এত সম্ভাবনার দেশ কিন্তু খুব কম রয়েছে। এখানে আমাদের অনেক কিছু নেই, কিন্তু অনেক কিছু আছে যেটা অনেক দেশে নাই। যার জন্যে আমরা 35th গ্রোয়িং ইকোনমি হতে পেরেছি। আমাদের পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে, কনসিস্টেন্ট জিডিপি গ্রোথ রয়েছে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছিল সাময়িকভাবে আমরা একটা অবস্থার মধ্যে পড়েছি। এটা হতেই পারে আর কি। এখন আমাদের খুঁজতে হবে এর থেকে উত্তরণ কীভাবে করা যায়। মানুষের জীবনের যে স্বস্তিটা, দ্রব্যমূল্য সাধারণ মানুষের জন্য কতখানি সহনীয় পর্যায়ে আনা যায়। কারণ দ্রব্যমূল্য কিন্তু সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তারপরে হচ্ছে অর্থনীতিকে কীভাবে, যে ক্ষতিটা হয়েছে সেটাতে ফিরিয়ে আনা। এই ক্ষতিটা কিন্তু শুধু আন্দোলনের জন্য হয়নি। বিগত 1 বছরের পরে আমরা বিভিন্ন সংকটের মধ্যে রয়েছি। আমাদের গ্যাসের অসুবিধা, অভাব, ইলেকট্রিসিটি, কারেন্সির যে অসুবিধা, ডলার বিপরীতে টাকা ব্যাপক হারে অবমূল্যায়িত হয়েছে। আমরা ডলার পাইনি এলসি করার জন্যে। ব্যাংকের সুদের হার হঠাৎ করে ছেড়ে দেওয়াতে এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছে, সেটা কিন্তু অনেক ব্যবসায়ীর জন্যে বহন করা খুব কষ্ট হবে। আবার সরকার যে ব্যাংকের থেকে প্রচুর টাকা নিচ্ছে, ট্রেজারি বিলের রেট যখন 12% উঠে যায়, তখন তো ইন্টারেস্ট রেট আপনার কম হওয়ার কোনো সুযোগ নেই। 2 নম্বর ছিল ব্যাংকিং খাতে একটা বিরাট বিশৃঙ্খলা দীর্ঘদিন ধরে সৃষ্টি হয়েছে। এখানে একটা দ্বৈত শাসন রয়েছে, একটা অর্থ মন্ত্রণালয় আর একটা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংককে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট করা হয়নি, যেটা না করার জন্যে অনেক সিদ্ধান্ত তারা নিতে পারেনি এবং সেটা চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। এই জিনিসগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা যদি অর্থনীতিকে ঠিক করতে চাই। আপনি দেখেছেন যে ব্যাংকে ওনারশিপের একটা বিরাট ব্যত্যয় ঘটেছে। কিছু কিছু লোকের হাতে অনেক ব্যাংক পড়ে গেছে। তাতে হচ্ছে কি, তারা ব্যবসায়ী, তারা সেই ব্যাংককে ব্যবহার করাতে অন্যান্য ব্যাংকে কিন্তু চাপটা পড়ছে। সেখানে লিকুইডিটির ইস্যু রয়েছে, কারণ ওই স্পেসটা তো কমে যাচ্ছে। আপনি যদি 7-8টা ব্যাংক মানে একভাবে চলে, সেখানে তো অন্যদের অ্যাক্সেস থাকছে না। তো সেই জায়গাগুলি কিন্তু এখন মেরামত করতে হবে। আমার যেটা মনে হয় যে ইনস্টিটিউশনগুলি, যেমন আপনার এনবিআরকে এটা প্রো বিজনেস করতে হবে।
এনবিআর এর কথা শুনবো। আমাদের সাথে আরেকজন রপ্তানিমুখী ব্যবসা বাণিজ্যের সাথে আপনি জড়িত, এবং আপনারা আসলে যেই ধারাবাহিকতায় ব্যবসা করছিলেন এবং আমরা দেখছিলাম যে বহির্বিশ্বের সাথে আপনাদের একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে, আপনারা কাজ করছেন, এক্সপোর্ট করছেন, তো মাঝখান থেকে তো আসলে আমরা দেখলাম যে অর্থনৈতিক কিছুটা সমস্যার মধ্যে দিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটু কি সাম্প্রতিক সময়ের পরিস্থিতি বলবেন যে আপনারা কেমন আছেন, কেমন সময় পার করছেন? সাম্প্রতিক সময় যে বিপ্লব ঘটে গেল, মানে এটা একটা অভূতপূর্ব, যেটা নাসির ভাইও বললেন, এবং আমার জানা মতে বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বে এত বড় মানে তরুণদের মধ্য থেকে এত বড় একটা বিপ্লব, যেখানে মানে এরপরে দেশের সাধারণ মানুষও সম্পৃক্ত হয়ে গিয়েছে, এবং এটা এই তরুণদের যে বিজয়, সাধারণ মানুষের যে বিজয়, এটাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং এর ফলে যে নতুন যে সরকার দায়িত্ব নিলেন, সেই সরকারকে আমরা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের পোশাক শিল্প, বিশেষ করে বিকেএমই বিজিএমইর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তাদেরকে। এবং আমরা মনে করি যে এই নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিটা আরও বেগবান হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি একজন পরীক্ষিত, মানে অর্থনীতির ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি, এবং সারা বিশ্বে তিনি সমাদৃত, সারা বিশ্বের মানুষের কাছে তিনি খুব জনপ্রিয়। বিশেষ করে আমাদের যে এক্সপোর্ট ডেস্টিনেশন যেই জায়গাগুলি, সেই জায়গাগুলিতে উনি অনেক জনপ্রিয়। তো আমরা আশা করি যে তার নেতৃত্বে আমাদের এই এক্সপোর্টের যে ব্যবসা বা বাণিজ্য, এটার আর নতুন দিগন্তের কিছু সূচনা ঘটবে সেখানে, সেই প্রত্যাশা ওনার কাছে আমাদের থাকবে, ওনার নেতৃত্বাধীন এই সরকারের কাছেও থাকবে। এবং যে সংস্কারের কথা উনিও বললেন, স্বাভাবিক, এটা আজকে যে ছাত্রদের যে বিজয়, সেই ছাত্ররাও কিন্তু এটাকে সংস্কারের কথাই কিন্তু বলেছে, আমরাও কিন্তু সেই সংস্কারের কথাই বলবো। বিশেষ করে ব্যাংক খাতে যে লুটপাটটা হয়েছে, এইটার একটা অন্তত সুরাহা হওয়া দরকার, এবং যারা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, তো সেইটাকে আইডেন্টিফাই করে সেখানে এই শৃঙ্খলা ফিরিয়ে যদি আনতে না পারে, যেটা নাসির ভাইও বললেন, বাংলাদেশ ব্যাংককে যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে কিন্তু এই সংস্কারগুলি বা এই অর্থনৈতিক যে সংস্কার, এটা হবে না। পাশাপাশি পলিসিগত সাপোর্ট, বিশেষ করে যেটা আপনি লাস্ট এনবিআর এর কথা যেটা নাসির ভাই বলতেছিলেন, আপনিও বললেন, আমরা দেখেন গত অনেক দিন যাবৎ, 2 বছর যাবৎ, 3 বছর যাবৎ আমরা কিন্তু কন্টিনিউয়াস বলে আসছি যে এনবিআর এর নানা রকমের যে সমস্যাগুলি, এবং কিভাবে আমাদেরকে এই রপ্তানি বাণিজ্য, আমদানি রপ্তানিকে বাধাগ্রস্ত করছে এনবিআর, সেই বর্ণনা অনেকবার আমি দিয়েছি, অনেকবার বলেছি। ট্যাক্সেশন সিস্টেমটাই আমি বলেছি যে এটা একটা বাংলাদেশের যে ট্যাক্সেশন সিস্টেম, এটা বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী, অনেকবার বলেছি আমি এই কথা। এবং সেখানে আমি খুব স্পেসিফিক্যালি দেখিয়েছি কোন কোন জায়গাগুলি মানে অন্যায়ভাবে কিছু আইন, বেআইনি কিছু আইন সেখানে তৈরি করে রাখা হয়েছে, যে আইন দ্বারা ব্যবসায়ীদের টাকা এনবিআর লুটপাট করে নিয়ে যাচ্ছে। সেই জায়গাগুলি সমাধান হওয়া দরকার। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের স্টেক হোল্ডারদের সাথে বসে, ব্যবসায়ীদের, যারা আমরা দীর্ঘদিন এই দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করছি, আমাদের সাথে বসে ওই বাস্তব বিবর্জিত কোনো সিদ্ধান্ত যাতে না হয়, যেগুলো আছে সেগুলিকে যেন সংশোধন করে একটা বাস্তবমুখী পলিসি যেন হয়, সেই প্রত্যাশা আমাদের থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তো আসলে আপনি বলছিলেন যে অর্থনৈতিক দিক থেকে আসলে ব্যাংকিং খাতের সংস্কার দরকার। এছাড়াও আপনি যেহেতু বিসিসিআইতে ছিলেন, 4 কোটি যে ব্যবসায়ী আছে তাদের একটা দাবি ছিল যে কাস্টমস, ভ্যাট, ট্যাক্স, এই পুরো জায়গাগুলোকেই এক ঢেলে সাজিয়ে সংস্কার করা, এবং উনি যেটি বললেন যে আইনগুলোকে আরও বেশি জনবান্ধব করা, ব্যবসা বান্ধব করা, এবং ব্যবসায়ীদের ব্যবসা করার পরিবেশ তৈরি করে দেয়া। তো সেই জায়গা থেকে আপনার পরামর্শ কি থাকবে? মূল কথা হচ্ছিল যে এনবিআর কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা, ব্যবসাদের লাইফ লাইনের মতো, ইম্পোর্ট এক্সপোর্ট দুটোই এতে সম্পৃক্ত। আমরা বিগত বছরগুলিতে দেখেছি অ্যান্টাই বিজনেস সমস্ত কিছু করা হয়েছে, পলিসির থেকে আরম্ভ করে, তারপরে হচ্ছিল বাস্তবায়ন, তারা যেভাবে অ্যাসেসমেন্ট করেছে, যেভাবে মানুষের হয়রানি করেছে, ইররেশনাল, আপনি চিন্তাই করতে পারবেন না যে কি আমরা ভুক্তভোগী। আমরা জানি মাঝে মাঝে আমাদের কাছে মনে হতো যে না, আমরা কি ব্যবসা করতে এসে, শিল্প করতে এসে অপরাধ করেছি। কারণ হচ্ছিল যেভাবে হয়রানি করা হয়েছে, টুইস্ট করা হয়েছে। আপনার ট্রানজ্যাকশন ভ্যালুর উপর অ্যাসেসমেন্ট হবে,
এখন তো ওয়ার্ল্ড ইজ ওপেন। আপনি আজকে একটা মাল আপনি ইম্পোর্ট করছেন এক দামে, কালকে আর এক দামে করবেন, কারণ দ্যাট ইজ দ্য মার্কেট ডাইনামিক্স। এখন আপনি পুরনো কোন রেফারেন্স আছে একটা অনেক বেশি হাই রেটে অ্যাসেসমেন্ট করেছে, সেটা দিয়ে আপনি চালিয়ে যাবেন। তারপরে হচ্ছিল যে মানে এইচএস কোডটাকে চেঞ্জ করে তাদের মতো করে ফাইন পেনাল্টির জন্য ইয়ে করে, এবং এর মধ্যে দুর্বৃত্তায়নের ব্যাপারও রয়েছে। এবং আমি বলবো যে একটা জিনিস একদম এখন বন্ধ করে দেওয়া উচিত, যে এই বিভিন্ন ট্যাক্স এবং এনবিআর এবং পুলিশের বিভিন্ন জায়গায় যে তারা যদি আয় করে, মানে তার থেকে একটা পার্সেন্টেজ তাদের ইয়ে করে, আপনি ট্যাক্স আদায় করলো ইয়েতে, সেখান থেকে একটা পার্সেন্টেজ অফিসাররা পাবে। এই প্রথা একদম বন্ধ করে দিতে হবে। তাদের মূল্যায়ন হবে তাদের পারফরমেন্সের উপরে, টার্গেট অ্যাচিভমেন্টের উপরে। আর ট্যাক্সের জাল যতদিন পর্যন্ত আমরা বিস্তৃত না করতে পারছি এদেশে, আপনার সারা পৃথিবীতে মেইন স্ট্রিম ট্যাক্সেশন সিস্টেম হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স যেটা, আর ভিএটিটা হচ্ছে পাস অন ট্যাক্স। এইটা তো জনগণের মধ্যে গিয়ে পড়ে। তারা এত করের ভার কেন বহন করবে? যারা আয় করবে তারা দিতে, কিন্তু সেই জন্য একটা এনেবল এনভায়রনমেন্ট করতে হবে। আপনার হলো 17-18 কোটি লোকের দেশ, এখানে 1 কোটি লোকেরও 3 নাম্বার নেই, এবং 40 লাখের বেশিও মানে রিটার্ন সাবমিট করে না। কাস্টমসের বিষয়ে ছাত্ররাও এখন যেটি বলছে যে সংস্কারের ক্ষেত্রে যে আসলে কোনো জায়গায় যেন টাকা দিয়ে কাজ না করতে হয়, এবং সব জায়গাতেই যেন আসলে কাজগুলো সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে হয়। এই বিষয়ে আরেকটু কথা বলবো। আমি একটা বিরতিতে যাই, বিরতির পর আমি আপনার কাছে ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আপনি বলছিলেন যে আসলে বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা হয়রানির শিকার হয় এবং হয়েছে, তো সেই জায়গা থেকে আসলে কিভাবে সহজীকরণ বা ইজ অফ ডুইং বিজনেস কিভাবে সহজীকরণ করা যায়, যেটি সংস্কার যখন করা হবে বা বিভিন্ন জায়গায় যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করা হবে, সেই জায়গায় আপনার পরামর্শ কি থাকবে? তরুণ প্রজন্মের যে বক্তব্য এবং যে উদ্যোগ, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, এবং তারা যে রাস্তাটা তৈরি করেছে, এই রাস্তার মধ্যে যদি এখন সবাই দায়িত্ব পালন করতে পারে, তাহলে যে দুর্নীতি এবং যে ঘুষ বাণিজ্য, এগুলি সব বন্ধ হয়ে যাবে। একেবারে হয়তো বন্ধ হবে না, বাট এখন তারা একটু ভয় পাবে এই জায়গাটাতে। বিশেষ করে কাস্টমসের মানে নানা রন্ধ্রের যে দুর্নীতি, মানে কোনো একটা কাজ সাধারণত 2-1টা ব্যতিক্রম ছাড়া যা আপনি পয়সা ছাড়া সেখানে করবেন অসম্ভব। এবং শুরুতে যেটা হয় নর্মালি আপনার উপরের লেভেলের মনে করেন কমিশনার বা ওই লেভেলের লোকজন কিন্তু এত দুর্নীতি করাপশনের সাথে জড়িত না, বাট নিচের লেভেলে যেইভাবে এটা শুরু হয়, সে মনে করেন একজন এআরও একটা অ্যাসেসমেন্ট, আপনার একটা মাল ইম্পোর্ট করছেন, এটার অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা দিবে, সেখানে যদি তার কথা মতো আপনি টাকাটা দিতে রাজি না হন, ঘোষটা দিতে রাজি না হন, তাইলে সেখানে নানা রকমের প্যাচ আবিষ্কার করবে, নানা রকমের সমস্যা আবিষ্কার করে আপনাকে হ্যাস্তন্যস্ত করবে, মালটাকে আটকে রাখবে 15 দিন, 20 দিন, 1 মাস। আমরা অনুরোধ করব যে এখন যেহেতু একটা পরিবর্তন একটা আসছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে যেন এই জায়গাটাও একটা পরিবর্তনের বাতাস সেখানে দেওয়া যায়। প্রয়োজনে আমি অনুরোধ করব আমাদের এই তরুণ প্রজন্মকে, তারা যেমন আজকে এখন রাস্তায় ডিউটি করতেছে, রাজপথের ডিউটি করতেছে, সব কিছু ঝাড়ু দিতেছে, সব কিছুই তারা করতেছে। অ্যাপ্রিসিয়েট করছি তাদের এই মানসিকতাকে, যে তারা দেশটা গড়ার জন্য, দেশের এরকম একটা ক্রান্তিকালে তারা যেভাবে কাজ করছে, এটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। আমরা অনুরোধ করব যে তারা কিছুদিন যদি পারে, যে এই জায়গায় সরকার যদি তাদেরকে, নতুন সরকার যারা দায়িত্ব নিলেন, যে একটু যদি সেখানে অথবা সরকারেরই যদি কোনো ডিপার্টমেন্টকে সেখানে দায়িত্ব দেওয়া হয় এটাকে অবজার্ভ করার জন্য, যে তারা কি করছে, তাহলে এই জায়গাটা হয়তো মানে সংস্কার হতে পারে। যেহেতু সংস্কারের কথাগুলো আসছে, ব্যাংক খাতে তো আমরা দেখছিলাম আগে থেকেই একটা সংস্কারের কার্যক্রম শুরু হয়েছিল, এবং একটি ব্যাংকের সাথে একটি ব্যাংকের মার্জারের কথা হচ্ছিল। তো সেই দিক থেকে আসলে যেহেতু ডলারের সাথে আমাদের টাকার মূল্য অনেক বেশি অবমূল্যায়িত হয়েছে, এবং সেই জায়গায় আসলে সবচেয়ে বেশি সাফার করছে যারা রপ্তানি বাণিজ্যের সাথে আছে বা বিজনেস করছে। তো সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটাতে টাকার মান বাড়ানোর জন্য এই নতুন যারা আসছে তারা আসলে কি করতে পারে, বা কোন জায়গায় সংস্কার করলে এই জায়গাটা আমাদের আরো বেশি কাজে লাগবে? শুধু আপনি বলছেন যে
রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে রপ্তানি আমদানি দুটোই। এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমির কতগুলি জিনিসকে অ্যাড্রেস করতে হবে। একটা ইনফ্লেশন কমিয়ে আনতে হবে, আপনার বাজেটকে আপনার রিশেপ করতে হবে, নতুন করে রিভিউ করতে হবে। আপনার 2,65,000 কোটি টাকার যে এডিবি আছে এইটাকে প্র্যাগমেটিক করতে হবে। কারণ হচ্ছিল যে আমার ডেফিসিট 5% উপরে, হুইচ ইজ হিউজ, এবং তার মধ্যে থেকে একটা বিরাট অংশ বাংলাদেশ বিভিন্ন ব্যাংকের থেকে নেবে। তো এটা তো 1,39,000 কোটি টাকা। তো আর বাকিটা হচ্ছিল বৈদেশিক ঋণ বা প্রকল্প থেকে। এই জায়গাটা কমিয়ে আনতে হবে। এই জায়গা যদি কমিয়ে আনা যায়, আপনি দরকার হলে অপ্রয়োজনীয় প্রকল্প আপনি বাদ দেন, কমিয়ে আনেন 1-2 বছরের জন্য। সরকারের যে ব্যয়, বিভিন্ন ব্যয়, এই অপচয়, এগুলি বন্ধ করতে হবে। করলে যে আমাদের দেখেছেন যে ডেফিসিট যতটুকু ততটুকু কিন্তু আমার ডেভেলপমেন্ট বাজেট। তো এই জায়গাটাকে অ্যাড্রেস করতে আমি মনে করি যে নতুন সরকার যিনি আসছেন, এটা হেডেড বাই রিনাউন্ড ওয়ার্ল্ড ফেমাস ইকোনমিস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি খুব ভালো বুঝবেন বাজেটটাকে প্র্যাগমেটিক করতে হবে। আমরা একটা ইলিউশনারি বাজেটের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি অটোমেশন করবেন না, আপনি নেট বাড়াবেন না, আপনি অপচয় কমাবেন না, আপনি কোথা থেকে করবেন? এই জিনিসগুলি তো অ্যাকচুয়ালি আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আপনাকে বাস্তবমুখী হতে হবে, বাস্তবমুখী হয়ে সেইভাবে অর্থনীতিকে গড়ে তুলতে হবে। আমি মনে করি যে আমরা যদি সঠিকভাবে চলতে পারি, যে ক্ষতিটা হয়েছে তার থেকে আমরা ফিরে আসতে পারবো। ম্যাক্রো ইকোনমিক যে ফান্ডামেন্টালগুলি রয়েছে সেগুলি উন্নতি হবে। কারণ আপনি দেখবেন সবকটা সুযোগই কিন্তু নিম্নগামী, যেটা আগে ঊর্ধ্বগামী ছিল, সেগুলিকে অ্যাড্রেস করলে সামষ্টিক অর্থনীতির যখন উন্নয়ন হবে তখন আপনার রেমিটেন্স বাড়বে, রপ্তানির আয় বাড়বে, আপনার দেশীয় শিল্পের বিকাশ ঘটবে। কারণ দেশীয় শিল্পের বিকাশ এবং তার রক্ষণাবেক্ষণ কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ দেশীয় শিল্পের একটা বিরাট অংশের সাথে দ্রব্যমূল্যের সরাসরি যোগাযোগ রয়েছে। সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। এইখানে যে প্রতিবন্ধকতাগুলি আছে সেগুলি অ্যাড্রেস করতে হবে। আপনার এনার্জি যে সিকিউরিটি, সেই সিকিউরিটিকে বাড়াতে হবে, যাতে গ্যাস, বিদ্যুৎ এইগুলি পরে আমাদের জোর দিতে হবে। 10-11 বছর আমরা কিন্তু উত্তোলনের দিকেই যাইনি গ্যাসের। বাপেক্সের মতো প্রতিষ্ঠানকে আমরা বেকার বসে রেখে, এটাকে তো আমরা ক্যাপাসিটি বিল্ডিং করিনি। এই জায়গায় করতে হবে, দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমার অঞ্চলে এই পর্যন্ত আমরা ড্রিলিং করেছি, অফশোরে আমরা করিনি। আমরা বিরাট সমুদ্র বিজয় করেছি। মায়ানমার সেখান থেকে অলরেডি গ্যাস উত্তোলন শুরু করেছে, আমরা করতে পারিনি। এগুলি পলিসির দুর্বলতা, যে কোনো কারণে। আপনি বলছেন যে পলিসি রিফর্মগুলো অনেক বেশি দরকার। আমি একটু আপনার কাছে জানতে চাই যে যেহেতু ব্যবসায়ী প্রাইভেট সেক্টরে যারা আছে তারা অর্থনীতিতে একটা বড় কন্ট্রিবিউশন রাখে, তো আমরা দেখেছি যে সরকারিভাবে ঋণের চাপ দেশের অনেক বেশি আছে। তো সেই জায়গা থেকে এই চাপটা কিন্তু প্রাইভেট সেক্টরের উপরে সবসময় আয়করের উপর দিয়ে গিয়েছে, এবং সেটি আমরা প্রাইভেট সেক্টরে যারা ব্যবসা করে তাদের উপরে আমরা এই চাপটা সবসময় পেয়েছি। তো এইবার এই সংস্করণে আপনি কি মনে করেন যে এই প্যানেলে আসলে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব থাকা দরকার, এবং এই জায়গাগুলো কিভাবে আগামীতে পরিশোধ করা হবে, সেই জায়গায় ব্যবসায়ীদের পক্ষ থেকে কি পরামর্শ থাকবে সেটিও ব্যবসায়ীদেরকে সাথে রেখে তারপরে করা উচিত? দেখেন যে ইন্টারিম গভর্নমেন্টের যে ইয়েটা হলো, এখানে ব্যবসায়ীদের প্রতিনিধি থাকুক বা না থাকুক, ইম্পর্টেন্ট হচ্ছে যারা ওই জায়গায় দায়িত্ব পালন করবেন তারা বিজনেস কমিউনিটির সাথে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে তাদের পরামর্শ অনুযায়ী যদি সিদ্ধান্তগুলি নেন, তাহলে সেখানে আমি মনে করি রিফর্ম হওয়াটা সম্ভব। আর এই রিফর্মের ক্ষেত্রে গিয়ে আমাদের যেটা বর্তমান যে প্রেক্ষাপট যেটা আমরা দেখছি, তাতে অনেক জায়গাতে অনেক কিছুই রিফর্ম কিন্তু লাগবে। কারণ এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা বেশ কিছুদিন যাবতই কিন্তু নানা রকমের সংকট, নানা রকমের পলিসিগত দুর্বলতার কথাগুলি কিন্তু বারবার বলে আসছিলাম, এবং এক রপ্তানির ভুল তথ্য দিয়ে যে পলিসিগুলি ইতিমধ্যে করা হয়েছে সম্পূর্ণ ভুল, এবং সেখান থেকে আমাদেরকে আবার এটাকে পুনর্বার এটাকে রিবিল্ড করতে হবে, রিফর্ম করতে হবে। আদারওয়াইজ এই যে এখন যে রপ্তানি যেভাবে নিম্নগামী হচ্ছে,
সেটা থেকে বের হয়ে আসা আমাদের জন্য খুব কঠিন হবে। এই অবস্থার প্রেক্ষিতে আমরা যেটা আপনার পরামর্শ কি প্রত্যাশা থাকবে? করব যে নতুন গভর্নমেন্ট আমাদের সাথে বসে কোন কোন জায়গায় রিফর্ম রিবিল্ড হওয়া দরকার সেই জায়গাগুলি আইডেন্টিফাই করা, এবং সেখানে প্রয়োজনে ইতিমধ্যে যে পলিসিগুলি হয়েছে সেখানে কিছু পরিবর্ধন করা। জুলাই মাসের সম্পূর্ণ সময় ধরে যে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে ছিল, এটার জন্য কি কোনো প্রণোদনার প্রয়োজন আমরা আছে? সেখানে বাংলাদেশ ব্যাংকে বলেছিলাম যে জুলাই মাসের বেতনটা 2% ইন্টারেস্টে 1 বছরের পরিশোধের সুযোগ করে দিয়ে আমাদেরকে এটা দেওয়া, এটা ঋণ দেওয়া। আর দ্বিতীয়ত বলেছিলাম যে যেহেতু একটা মানে গত এক মাস যাবত একটা টালমাটাল অবস্থায় গেল, এবং এই সময় যে আমাদের যে আগামী 6 মাসের যে অর্ডার প্রকিউর করার যে সময়টা ছিল সেটাও কিন্তু আমাদের গেছে, এবং আমাদের প্রচুর অর্ডার কিন্তু ইতিমধ্যেই অন্য দেশে শিফট হয়ে গেছে। ফলে আগামী 6 মাসের আমাদের যে রপ্তানি খুব বিশালভাবে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবে। ফলে আমাদের যে প্রতি মাসে যে ঋণের কিস্তি পরিশোধ এইটাও অসম্ভব হয়ে দাঁড়াবে, যার কারণে সেখানেও আমরা বলেছিলাম যে ইন্টারেস্টবিহীন ভাবে আগামী 6 মাসের জন্য ঋণের কিস্তি পরিশোধটাও যেন স্থগিত থাকে। তো নতুন সরকারের কাছে আমরা অনুরোধ করব এই দুইটা জায়গা যেন খুব দ্রুত আমাদের সিদ্ধান্ত দেওয়া হয় বা সিদ্ধান্ত নেয়। আমরা অনুষ্ঠান শেষ করব। ব্যবসায়ী মহলের পক্ষ থেকে আপনার কি পরামর্শ রয়েছে? আমাদের পরামর্শ ছিল যে প্রাইভেট সেক্টর কি ইজ কন্ট্রিবিউটিং 85% অফ দি ইকোনমি। বিগত দিনগুলোতে আমাদের কোনো মূল্যায়ন ছিল না, আমাদের কথা ছিল না। এত বড় স্টেক হোল্ডারদের আপনি বাইরে রেখে তার কথা না শুনে শুধু ব্যুরোক্রেটিক ইয়ে দিয়ে আপনি একটা দেশ চালাতে পারেন না। তো ব্যবসায়ীদের কগনিজেন্স আনতে হবে, তাদেরকে কনফিডেন্স আনতে হবে, তাদের মতামত শুনতে হবে। কারণ হচ্ছে আমি জানি ওয়ার শু পিঞ্চেস, আর একজন জানে না। সেই জিনিসটাকে কনফিডেন্সে আনতে হবে, তাদের মতামত নিতে হবে, এবং সেইভাবে পলিসি ফ্রেমিংগুলি করতে হবে। এই যে সংস্কারগুলি আমরা বারবার বলছি সেগুলি করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।